সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের পঞ্চম অধ্যায় অর্থাৎ এক চলক বিশিষ্ট যে আমাদের সমীকরণ আছে, এই সমীকরণের সমাধান নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। সেই ক্ষেত্রে বলবো, নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এই মুহূর্তে যারা আমার সাথে সংযুক্ত হবে, অর্থাৎ সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যদি তোমরা এই ক্লাসটি দেখো, তোমাদের জন্য বলবো যে এই অধ্যায়টি পঞ্চম অধ্যায়, এখানে 5.1 আর 5.2 এই দুইটি অনুশীলনী থেকে তোমরা অনেকে হয়তো সৃজনশীল প্রশ্ন পাও না, কিন্তু কিছু লেখার গাণিতিক প্রবলেম আছে বা এমসিকিউ এর জন্য কিছু এমসিকিউ থাকে, যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জানার বিষয় থাকে। এবং আমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা এই ক্লাসটি দেখছো, তাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা চেষ্টা করবা যে 5.1 অনুশীলনের প্রত্যেকটা গাণিতিক প্রবলেমের সমাধান করবে এবং এখান থেকে কাজ বা উদাহরণের কোনো কিছু তোমরা বাদ দিবে না। অর্থাৎ 5.1 থেকে তোমরা এমসিকিউ যে ধরনের প্রশ্নে আসুক না কেন, সেই ধরনের প্রশ্নের উত্তর তোমরা করবে। এটি আমার কিন্তু তোমাদের কাছে অনুরোধ থাকবে। তো লক্ষ্য করো, আমি তোমাদের আজকে চেষ্টা করব যে অনুশীলনীতে 1, 2, 7, 8 এবং এই রিলেটেড যে উদাহরণ আছে, উদাহরণ 1, 2 অর্থাৎ সিম্পল এই কয়টি গাণিতিক সমস্যার সমাধান তোমাদের সামনে আমি দেওয়ার চেষ্টা করব। আমি দেখো এখানে লিখেছি একটি সমীকরণ। এই সমীকরণ দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটি ওয়াই চলক সম্বলিত আমাদের একটি সমীকরণ এবং ভগ্নাংশ আকার আছে। আমরা এখান থেকে সমাধান যখন নির্ণয় করব, শুধুমাত্র ওয়াইয়ের মানটি আমরা নির্ণয় করব। এখানে এক্স চলক নেই। তোমরা সচরাচর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দেখে এসেছো যে এক্স চলক বিশিষ্ট আমরা সমীকরণ পেয়ে থাকি, বাট এখানে ওয়াইয়ের চলক আকারে আছে এই সমীকরণটি। আমাদের এই সমীকরণের সমাধান ওয়াই চলক দিয়ে আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো প্রথম যে কাজ তোমাদের বলবো, যে আমরা যদি এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে চাই, সেই ক্ষেত্রে বাম পক্ষে যে ভগ্নাংশ আছে, এই বাম পক্ষে ভগ্নাংশের হর আমরা দেখতে পাচ্ছি এ বি। তাহলে এ বি এর লসাগু হলো এ বি। তাহলে এ বিকে যখন আমি বি দ্বারা ভাগ করব, তখন আমাদের ভাগফল থাকবে এ। এর সাথে যখন প্রথম ভগ্নাংশের লবকে আমরা গুণ করব, তখন এটি হয়ে যাবে এ স্কোয়ার ওয়াই। এরপরে আমরা এই লসাগুকে অর্থাৎ এ বিকে যদি এ দ্বারা ভাগ করি, তাহলে আমরা এখানে পাবো বি ভাগফল। এই ভাগফলের সাথে লব গুণ করলে আমরা পাবো বি স্কোয়ার ওয়াই সমান আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই গাণিতিক প্রবলেমটি তোমরা হয়তো চিন্তা করতে পারো সিম্পল একটি গাণিতিক প্রবলেম, বাট এই প্রবলেমটি সমাধান করার ক্ষেত্রে আমি চেষ্টা করব তোমাদের যে একটি গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমাদের কি কি কৌশল অবলম্বন করার প্রয়োজন আছে। আমরা সরাসরি কি উভয় পক্ষ থেকে হর মুক্ত করব কিনা, বা আড়াআড়ি গুণ করব কিনা, বা সমীকরণের সমাধান করার ক্ষেত্রে শুদ্ধি পরীক্ষার অর্থাৎ স্বতঃসিদ্ধের যে ব্যাপার আছে, এই স্বতঃসিদ্ধের ব্যাপারগুলো আমরা এখানে ইউজ করব কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের নিয়ে ভাবার একটু বিষয় আছে। তোমাদের বলবো যে তোমরা সবসময় আমাকে যারা সাপোর্ট দিয়ে থাকো, তাদের জন্য আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি তোমাদের বলবো যে এই ক্লাসটি তোমরা তোমাদের বন্ধুদের মাঝে খুব দ্রুত যদি শেয়ার করে দাও, তাহলে তোমাদের বন্ধুরা সুন্দরভাবে এই ক্লাসটি দেখার সুযোগ পাবে। তো যাই হোক, এখন আসো, আমি দেখতে পাচ্ছি শিপাদেব তুমি সংযুক্ত হয়েছো মৌলভীবাজার থেকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ শিপাদেব। তো এখন আমি দেখতে পাচ্ছি যে বাম পক্ষের ভগ্নাংশের আমরা লবে কোনো কিছু কমন নিতে পারি কিনা, সেটা একটু দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো। বাম পক্ষের লবে আমরা চলক ওয়াই কমন নিতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই, লক্ষ্য করো এ বি থাকলো, আর ডান পক্ষে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি যে ডান পক্ষে কিন্তু পূর্ণ সংখ্যা আকারে এ মাইনাস বি দেওয়া আছে, আমাদের হরে কিন্তু 1 আছে। সো আমরা যদি এখন উভয় পক্ষ থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাদ দিতে চাই, অ্যাকচুয়ালি বাদ দেওয়া বলে কোনো কথা না, সমীকরণের সমাধান করার ক্ষেত্রে আমাদের যে স্বতঃসিদ্ধ আছে, আমরা উভয় পক্ষ থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ড্রপ করতে চাই, তাহলে আমরা উভয় পক্ষকে 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা আমরা গুণ করব। এই গাণিতিক সমস্যাটির সমাধান কিভাবে আমি করব তোমাদের একটু ইন ডিটেলসে দেখো ভেঙে দেখানোর চেষ্টা করছি। তাহলে এ বি ইন্টু, লক্ষ্য করো আমরা উভয় পক্ষে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে অমিট করার জন্য আমরা উভয় পক্ষে আমরা 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা দেখো আমরা গুণ করছি। এটা আমি আরেকটি পদ্ধতিতে তোমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব। দেখো
আমরা সাইডে লিখে নিতে পারি যে উভয় পক্ষকে 1/a² - দ্বারা গুণ করে। তোমরা হয়তো বলতে পারো যে স্যার এত ইন ডিটেলসে না করে অবশ্যই সরাসরি সমাধান করা যাবে, বাট আমি চেষ্টা করি কোনো একটি গাণিতিক প্রবলেমের সমাধান করার ক্ষেত্রে সুন্দরভাবে যে সিস্টেম ওয়াইজ যদি আমরা গাণিতিক সমস্যার সমাধান করি তাহলে বেসিক জিনিসটা জানা থাকবে এবং সারা জীবনের জন্য আমরা ম্যাথের যে বেসিক ধারণা নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে পড়াশোনা করব, সেই ক্ষেত্রে দেখব যে এই ধারণাগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট আকারে কিন্তু কাজে লাগবে। তাহলে দেখো লবে a² - হরে a² - লঘিষ্ঠকরণ করলে আমরা পাবো, দেখো লবে পাবো y/ab, আর আমরা ডান পক্ষে শুধু 1 পাচ্ছি। এখন এটি আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে দেখো এটা কি পাবো, y সমান আড়াআড়ি গুণ যদি করি অ্যাকচুয়ালি 1 ইন্টু দেখো ab হয়, এটা আমরা লিখে নিতে পারবো আর গুণন করে এগুলো অ্যাকচুয়ালি সমীকরণের সমাধান করার আমাদের নিয়ম। তাহলে আমরা পেলাম দেখো y সমান আমরা পেয়ে যাচ্ছি ab। তো আমরা এটা কিন্তু আমরা একটা নির্দিষ্ট নিয়মে তোমাদের দেখানোর চেষ্টা করছি, বাট এই গাণিতিক সমস্যাটির সমাধান যদি আমি তোমাদের এভাবে বলতে চাই যে খুবই সুন্দরভাবে যদি আরেকটি নিয়মে তোমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে চাও, আমি এখান থেকে যদি একটু দেখাতে চাই, এভাবে না লিখে আমি যদি এভাবে লিখতাম গাণিতিক সমস্যাটির সমাধান সলভ করার ক্ষেত্রে আমাদের রেজাল্ট কিন্তু y সমান ab আসবে। কিভাবে আসবে একটু দেখে নাও। আমরা এখন উভয় পক্ষকে কি করব, আমরা উভয় পক্ষকে a² - b² দ্বারা যদি আমরা ভাগ করতে চাই, লক্ষ্য করো উভয় পক্ষকে আমরা যদি এটাকে অন্য নিয়মে আমি দেখাচ্ছি যে আমরা উভয় পক্ষকে যদি a² - b² দ্বারা যদি ভাগ করতে চাই, একটু দেখে নাও তখন আমাদের কি লিখতে হবে একটু দেখো। আমরা এখানে লিখব উভয় পক্ষকে a² - b² দ্বারা আমরা ভাগ করে লিখব এবং ভাগ করে যেখানে আমরা লিখে নিব অবশ্যই সমীকরণ সমাধান করার ক্ষেত্রে আমাদের যে স্বতঃসিদ্ধ থাকে, আমরা জানি যে কোনো সমীকরণ সমাধান করার ক্ষেত্রে উভয় পক্ষকে আমরা শূন্য বাদে যে কোনো বাস্তব সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে সমীকরণের মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমি দেখো এখানে কি করেছি, a² - b² যেহেতু আমাদের বাম পক্ষে লবে y চলকের সাথে চলে এসেছে, তাহলে আমরা a² - b² আমরা অমিট করব। সেই ক্ষেত্রে আমরা a² - b² দ্বারা আমরা কি করেছি এখানে ভাগ করেছি, কিন্তু আমাদের অবশ্যই লিখতে হবে এই যে ভাগ করা রাশিটি a² - b² এটির মান কখনো কিন্তু শূন্য হবে না। এটি যদি শূন্য হয় তাহলে আমরা এই a² সমান আমরা b² যদি এখানে বসাই তাহলে সামথিং বাই 0 হয়ে যাবে, অর্থাৎ লব বাই হরে আমরা শূন্য যখন পাবো তখন এটি কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাবে। যার কারণে সুন্দরভাবে তোমরা লিখতে পারো যে উভয় পক্ষকে a² - b² দ্বারা ভাগ করে যেখানে যে সংখ্যাটা দ্বারা আমরা ভাগ করব, এখানে যেহেতু a এবং b অজ্ঞাত আমাদের রাশি এখানে, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখে নিব কিন্তু a² - b² দ্বারা কি করে ভাগ করে যেখানে a² - b² কখনো শূন্য হবে না। এভাবেও আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমাদের সামনে সমাধান করে দিতে পারি। সেই ক্ষেত্রে কি হতে পারে দেখো, লঘিষ্ঠকরণ করলে আমরা অনেকে বলি কাটাকাটি, অ্যাকচুয়ালি ম্যাথমেটিকে টার্মে আমাদের কাটাকাটি বলে কিছু নেই। আমরা লিখব y/ab সমান আমরা এখানে 1 পাচ্ছি, আমরা y সমান দেখো সরাসরি ab পেলাম। তাহলে আমরা এই সেকেন্ড কৌশলটা অবলম্বন করলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের y-এর যে মান ab আমরা পেয়ে যাচ্ছে। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা উভয় পক্ষ থেকে যদি কোনো একটি রাশি বাদ দিতে চাই সমীকরণের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা গুণ করলে গুণের ক্ষেত্রে আমাদের কোনো শর্ত লিখতে হবে না, বাট উভয় পক্ষকে যখনই কোনো একটি সংখ্যা দ্বারা আমরা ভাগ করব অজ্ঞাত চলক দ্বারা, সেই ক্ষেত্রে আমাদের যে রাশি দ্বারা ভাগ করব সেটার উপর একটি শর্ত থাকবে যে ভাগ করা রাশিটির মান কখনো শূন্য হবে না। এটি একটা পদ্ধতি গেল। এখন তোমরা বলতে পারো যে স্যার আমি এত কিছু আমি লিখবো না, আমি সরাসরি যদি এভাবে করি সেটিও হবে কিনা। তোমরা হয়তো মনে করতে পারো যে স্যার একটি গাণিতিক সমস্যা তো আমরা অতি সহজে সুন্দরভাবে আনসার করতে পারি। হ্যাঁ, তোমরা অবশ্যই পারবে। এখন তোমরা অনেক শিক্ষার্থীরা আছো, কীভাবে করতে পারো দেখো, তোমরা লিখতে পারো y/ab সমান,
তোমরা এখানে লিখছো 1 এবং ডানে লিখে দিলে উভয় পক্ষ থেকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তোমরা হয়তো অনেকে লেখো বাদ দিয়ে, তোমরা এটা লেখো বাদ দিয়ে। অ্যাকচুয়ালি এটা তোমরা এসএসসি লেভেলের স্টুডেন্ট হিসেবে বা নবম শ্রেণীর এই ক্লাসটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি বলবো, এই কথাটা কিন্তু আমি লাস্ট অফ অল এসে লেখার সাহস পাবো তখনই যখন আমি প্রথম দুইটি পদ্ধতি তোমাদের সামনে আলোচনা করলাম। অর্থাৎ সমীকরণের উভয় পক্ষকে আমরা যদি একই রাশি দ্বারা বা একই সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হবে না। আবার উভয় পক্ষকে শূন্য বাদে যে কোনো সংখ্যা দ্বারা যদি সমীকরণকে ভাগ করা হয় তাহলে সমীকরণের মানের পরিবর্তন হবে না, কারণ সমীকরণের উভয় পক্ষকে শূন্য দ্বারা যদি ভাগ করা হয় তাহলে লব যদি একটি নির্দিষ্ট মান হয় আর হর যদি শূন্য হয় সেটি অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড হয়ে যায়, যার কারণে সমীকরণের উভয় পক্ষকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ওই সংখ্যার মান কখনো শূন্য হবে না, এটি মনে রাখতে হবে। আর ফাইনালি তোমরা যেটি পাচ্ছ যে আমরা সমীকরণের উভয় পক্ষ থেকে সরাসরি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি বাদ দিই সেটা তোমরা দিতে পারবে, বা নবম শ্রেণী বা এসএসসি শিক্ষার্থীরা হিসাবে এই যোগ্যতা তোমাদের হয়েছে। এখন তোমরা সুন্দরভাবে ওয়াইয়ের মান কিন্তু পেয়ে যাচ্ছ, লক্ষ্য করো। তাহলে ওয়াই সমান তোমরা পাচ্ছ, ওয়াই সমান কিন্তু এ বি লিখতে পাচ্ছ। তাহলে আমি একটি গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে তিনটি কৌশল তোমাদের সামনে বললাম বা তিনটা পদ্ধতি এখানে বললাম, তোমরা তোমাদের সুবিধা মতো গাণিতিক প্রবলেমগুলোর সমাধান করবে। কারণ নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এই ক্লাসটি দেখছো বা দশম বা এসএসসি পরীক্ষার্থীরা তোমরা দেখছো, তোমাদের কিন্তু এখন অনেক দায়িত্ব হয়ে গেছে যে তোমাদের ছোট ভাই বোনদের যারা ক্লাস 5 থেকে বা 5-এও আমাদের সমীকরণের ব্যাপার আছে, আমাদের অজানা অক্ষর প্রতীক দিয়ে কিন্তু সমাধান করা হয়, কিন্তু 6 থেকে সমীকরণের ধারণা তোমরা দেখবে বা পাবে, বা তোমরা নবম বা বড় ভাইয়েরা তোমরা আসো বা বড় ক্লাসের শিক্ষার্থীরা নবম দশম বা এসএসসি, তাদের কিন্তু এখন দায়িত্ব হয়ে গেছে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের এই সমীকরণের সমাধান করে দেওয়ার জন্য। যার কারণেই কিন্তু আমি একটি গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে তিনটি কৌশল এখানে তোমাদের সামনে আমি একটু আলোচনা করার চেষ্টা করলাম। এখন আসো, এই সমীকরণটি তোমরা যদি মেন বইয়ে দেখো 1 থেকে 8 পর্যন্ত শুধু বলা হয়েছে সমাধান করো, সমাধান সেটের কথা বলা হয় নাই। কিন্তু সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমরা দুইটি উত্তর কীভাবে লিখতে পারবো সরাসরি একটু দেখে নাও। নির্ণয়ের সমাধান আমরা লিখতে পারি, এখানে যেহেতু ওয়াই চলক আছে তাহলে ওয়াই সমান আমরা লিখবো দেখো এ বি, তোমরা এভাবে ফিনিশিং দিয়ে দিতে পারো। আবার তোমরা যদি সেটের কথা লিখতে চাও, নির্ণয় তোমরা লিখতে পারো সমাধান সেট, একটু দেখো নির্ণয় সমাধান সেট, এখানে অবশ্যই সেটের ক্ষেত্রে এস দিব এবং সেট বললে সেটের উপাদানসমূহকে আমরা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট বা কমা দিয়ে আমরা প্রকাশ করব, তাহলে আমরা এস সমান কিন্তু এ বি, অজ্ঞাত চলক হলেও আমরা সুন্দরভাবে এভাবে আনসার লিখে দিতে পারবো। তাহলে তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো যে প্রিয় শিক্ষার্থীরা, যে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমার যে এই ক্লাসটিতে তোমরা প্রথম যে গাণিতিক প্রবলেমটি দেখছো, এই গাণিতিক প্রবলেমের ক্ষেত্রে আমি প্রথম গাণিতিক সমস্যাটির সমাধান করে দেওয়ার চেষ্টা করলাম তিনটি নিয়মে। তোমরা অনেকেই এই ক্লাসটিতে সংযুক্ত আছো, ইয়াসির, আরফাত, ইফতি, তুমি কেমন আছো, তুমি চিটাগাং থেকে সংযুক্ত হয়েছো, সুমি আক্তার এই মুহূর্তে ক্লাসটিতে সংযুক্ত আছো। সুমি আক্তার, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা এখন লক্ষ্য করো 2 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান যদি তোমরা এখন করতে চাও, সেই ক্ষেত্রে আমাদের প্রথমে এই গাণিতিক সমস্যাটির সমাধান করার ক্ষেত্রে আমি যে তিনটি নিয়মে তোমাদের এখানে দেখানোর চেষ্টা করলাম, তোমরা এখন চেষ্টা করবে বা নর্মালে যে কোনো গাণিতিক সমস্যার সমাধান তোমরা এখন দিতে পারবে। যেহেতু তোমরা কোনো একটি গাণিতিক সমস্যার সমাধান করার পর তোমাদের অভিজ্ঞতা যেহেতু হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সুন্দরভাবে তোমরা এই ক্লাসটির মাধ্যমে অন্যান্য ক্লাসগুলো তোমরা করতে পারো। ইয়াসির, আরফাত, ইফতি তুমি বলেছো স্যার থার্ড চ্যাপ্টার হায়ার ম্যাথ নিলে ভালো হতো, তোমাদের বলবো প্রিয় শিক্ষার্থীরা, আমি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা যদি যাও, তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা হায়ার ম্যাথের তৃতীয় যে অধ্যায় জ্যামিতি, এই জ্যামিতির অনেকগুলো ক্লাস আমি আপলোড করেছি। তোমরা যারা বলছো যে স্যার সুমি আক্তার তুমি বলেছো যে তৃতীয় অধ্যায়, খুব সম্ভবত সুমি আক্তারই আমাকে মনে হয় বলেছো যে তৃতীয় অধ্যায়ের ব্যাপার, না সরি ইয়াসির, আরাফাত, ইফতি তুমি বলেছো স্যার
তৃতীয় চ্যাপ্টার হায়ার ম্যাথে। ইফতি তোমাকে বলবো, তুমি যদি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল সার্চ করো, ওখানে আমি তৃতীয় চ্যাপ্টার একদম শুরু থেকে আমাদের লম্ব বিক্ষেপ, বিন্দুর লম্ব বিক্ষেপ, পিথাগোরাসের উপপাদ্য এবং 3.1 অনুশীলনীর প্রথম থেকে 7টি যে এক্সট্রা আছে, প্রতিটি এক্সট্রাই কিন্তু ওখানে সমাধান করে দিয়েছি। সেগুলো দেখলে অবশ্য বুঝতে পারবে। মেহেদি বিন মোমিন, তুমি ফরিদপুর থেকে সংযুক্ত হয়েছো। আল আমিন, তুমি কুমিল্লা থেকে আসো। শিফা দেব, স্যার হায়ার ম্যাথের ক্লাস কবে নেবেন? অ্যাকচুয়ালি তোমরা আমাকে এই গ্রুপে লিখো যে হায়ার ম্যাথের কোন চ্যাপ্টারটি তোমাদের নিতে হবে। এই চ্যাপ্টারগুলো বা এই অধ্যায়গুলো অনেক সোজা, যার কারণে হয়তো তোমরা বলছো যে স্যার হায়ার ম্যাথের ক্লাসগুলো নেওয়ার জন্য। তোমরা যদি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা যদি সংযুক্ত থাকো, দেখো ওখানে তোমরা হায়ার ম্যাথ এর ক্লাসগুলো পেয়ে যাবে। এখন আসো, আমি 2 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব। 2 নম্বর যে গাণিতিক সমস্যা, তোমরা একটু দেখে নাও। এখন আমি খুব দ্রুতই যে কোনো কৌশল অবলম্বন করে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। দেখো, 2 নম্বর গাণিতিক সমস্যার সমাধান যদি করতে চাই, একটু দেখো, লেখা আছে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2। এরপর দেখো লেখা আছে এক্স মাইনাস 4 ইন্টু, সরি এটা জেড হবে, আমরা এখানে জেড চলক দেখতে পাচ্ছি। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জেড চলক দেওয়ার বা ওয়াই চলক দেওয়ার অবশ্যই যুক্তিকতা আছে, যে তোমরা ক্লাস 6, 7, 8 পর্যন্ত খুব সুন্দরভাবে তোমরা এক্স ওয়াই চলক দিয়ে সমাধান করেছো। দেখতে পাচ্ছি রাবিয়া শামসি, তুমি ঠাকুরগাঁতে সংযুক্ত হয়েছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। মেহেদি ইবনে মাইনুল, তুমি জেনারেল ম্যাথে নবম অধ্যায় যদি নিতেন। হ্যাঁ মাইনুল, তোমাকে বলি, আবার আমি বলবো যে নবম শ্রেণীর শিক্ষার্থীরা, যেহেতু তোমরা এই ক্লাসটি দেখছো বা তোমরা নবম শ্রেণীর শিক্ষার্থী বা দশম বা এসএসসির ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তোমরা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে যে তোমরা জেনারেল ম্যাথের নবম অধ্যায় তোমরা যদি একটু প্লে লিস্ট দেখো, ওখানে আমি নবম অধ্যায়ের একদম বেসিক বিষয়গুলো কিন্তু দিয়ে আমি ক্লাস আপলোড করেছি। যে আমাদের ত্রিকোণমিতিক কোণের ধারণা, 6টি অনুপাত, আমরা সূক্ষ্ম কোণের থিটা কোণের সাপেক্ষে বা আলফা বিটা গামা যে কোনো কোণই যদি আমরা আইডেন্টিফাই করি, সেই কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু, বিপরীত বাহু, অতিভুজ, এগুলো দিয়ে আমি ক্লাস দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যদি একটু দেখো, তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে গেলেই কিন্তু তোমরা যদি একটু সার্চ করো, তাহলে ওখানে সব ক্লাসগুলো ইনশাল্লাহ পেয়ে যাবে। তারপরেও আমি চেষ্টা করব যে অধ্যায়গুলো দেওয়া হয় নাই, সে অধ্যায়গুলো আপলোড করার চেষ্টা করছি। ইতিপূর্বে দেখো 4.1-এর আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত সৃজনশীল প্রশ্ন বাদে তোমাদের কয়েকটি পর্ব করে জেনারেল ম্যাথে 4.1-এর আপলোড করেছি। আজকে আমি 5.1টা শুরু করেছি, কারণ বীজগণিতে যে কয়টা অধ্যায় আছে, প্রতিটা অধ্যায় থেকে প্লে লিস্টের জন্য হলেও আমি কিছু গাণিতিক প্রবলেম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা গাণিতিক প্রবলেম সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখন লক্ষ্য করো, আমরা যদি দেখতে চাই জেড চলক সম্বলিত আমাদের যে সমীকরণটি দেওয়া আছে, আমরা এখানে 4টি উৎপাদক দেখতে পাচ্ছি। আমরা 4টি উৎপাদকের ক্ষেত্রে আমরা কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করব। আর 5.1 অনুশীলনী মূলত এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। তাহলে আমরা যদি গুণ করে নিই, নবম শ্রেণীর শিক্ষার্থীরা হিসেবে বলবো, তোমরা কিন্তু অনেকে এই চিহ্ন দাও, ইমপ্লাইজ দ্যাট, এই চিহ্নটা না দেওয়াই শ্রেয়। এখানে অথবা অর দিবে বা এখানে তোমরা বা লিখতে পারো, তোমরা অনেকে ইমপ্লাইজ দ্যাট দাও, এটা কিন্তু দেওয়া ঠিক না। ইমপ্লাইজ দ্যাটের অনেক অর্থ আছে, অনেক যৌক্তিকতা আছে, এগুলো অনার্স মাস্টার্সে গেলে তোমরা বুঝতে পারবে। তো তোমরা এখানে অর দিবে। তাহলে এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারবো? খুব দ্রুত দেখো, আমরা যদি এটাকে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমীকরণে অর্থাৎ সূত্রের সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা একবার লিখে দিতে পারবো। দেখো এক্স স্কোয়ার, তারপরে আমাদের সাংখ্য সহগের যোগ বিয়োগ, তাহলে এ প্লাস বি ইন্টু এক্স, আবার লাস্টে দুইটা পদ গুণ করলে এ বি হবে। এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কী হবে? দেখো জেড আর জেড গুণ করলে আমরা কী পাবো? দেখো জেড স্কোয়ার পাবো, এই +1 আর -2 ক্যালকুলেশন করলে -1 হয়। আর -1-এর সাথে আমাদের
এখানে যেমন এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হলো, সেকেন্ড পদের ক্যালকুলেশন করে এক্সের পরে একটা কম কম হলো, তাহলে +1 আর -1 ক্যালকুলেশন করলে -1 হয়, -1-এর সাথে একটি চলক অর্থাৎ জেড এর পাওয়ার কমে যাবে, তাহলে 1 এখানে গুণ আছে, লাস্ট অফ অল আমরা এখানে -2 লিখতে পারবো। তোমরা হয়তো বলতে পারো যে স্যার আমরা সরাসরি না লিখে যদি ভেঙে ভেঙে দেখাই তাতে প্রবলেম আছে কিনা, কোনো প্রবলেম নাই। তা লক্ষ্য করো এটাকে আমরা তাহলে কীভাবে লিখতে পারবো, জেড স্কোয়ার, তাহলে আমাদের মাইনাসে প্লাস আমরা বি দেখতে পাচ্ছি, তাহলে -4 আর +2 ক্যালকুলেশন করলে আমরা পাই -2, আর একটা চলক এখানে জেড আসবে এবং লাস্টের দুইটা পদ আমরা গুণ করলে -4 + 2 4 দুগুণে 8 পাবো। এবং এখানে জেড এর ক্ষেত্রে কিন্তু খুব সাবধান, 2 এবং জেড একই টাইপের হয়ে যেতে পারে, এটি তোমরা করবে না। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার আমরা যদি এটাকে এভাবে না করে যদি আমরা ক্যালকুলেশনটা এভাবে করতাম, জেড দ্বারা গুণ করে আমরা জেড স্কোয়ার লিখতাম, তারপর -2z, এখানে 2 এবং জেড কিন্তু একই রকম হয়ে যায়, জেডের তোমরা ছোট জেডকে তোমরা একটু কেটে দিয়ে তোমরা লিখতে পারো। এরপরে কি আছে দেখো, +1 দ্বারা গুণ করলে +z -2, তোমরা যদি এভাবেও ক্যালকুলেশন করো সমস্যা নেই। ডান পক্ষে দেখো জেড আর জেড গুণ করলে জেড স্কোয়ার হয়, জেডের সাথে 2 মাল্টিপ্লাই করলে 2 সুন্দর করে লিখবে এবং এখানে জেডটা দেখো, এরপর -4z দেখো -4z, প্লাস মাইনাসে দেখো -8। তোমরা যদি এভাবেও লেখো যে ইন ডিটেলসে তোমরা ভেঙে লিখতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। তোমরা অবশ্যই এই ধরনের ম্যাথগুলো খুব ইজিলি সমাধান করতে পারো আমি জানি, তারপরেও আমি একটু ডিটেলসে তোমাদের সামনে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। এখন আমাদের যে কাজ হবে, যেহেতু 5.1 অনুশীলনীটি তোমরা জানো এটি একঘাত বিশিষ্ট আমাদের সরল সমীকরণ, অর্থাৎ এখানে অজ্ঞাত যে আমাদের চলক এখানে থাকবে, এখানে জেড চলক, যদি বা এখানে জেড চলকের মাত্রা বা ঘাত দুইটি আছে, বাট ক্যালকুলেশন করলে দ্বিঘাত আমাদের মাত্রা সম্মিলিত চলক অটোমেটিকলি দেখো চলে যাবে। কিভাবে আমরা লিখবো দেখো, জেড স্কোয়ার, ডান পক্ষে জেড বামে নিয়ে আসলাম, তাহলে -জেড স্কোয়ার, মাইনাস এখানে জেড থাকলো, ডান পক্ষের -2z বাম পক্ষে নিয়ে আসলে +2z হলো, আর এখানে কত আছে দেখো সংখ্যা, তাহলে -8 ডান পক্ষে থাকলো, আর -2 ডান পক্ষে গেলে হয়ে যাবে +2। আমরা এখানে ছোট্ট করে লিখে নেব পক্ষান্তর করে, ছোট ছোট ম্যাথ সুন্দরভাবে তোমরা লিখবে, পক্ষান্তর করে লিখে নাও। এখানে যদি ক্যালকুলেশন করতে চাও তাহলে তোমরা একটু দেখো, সবগুলো বামে নিয়ে নাও, জেড স্কোয়ার, ডান পক্ষে জেড স্কোয়ার বামে আসলে প্লাস ছিল মাইনাস হলো, এখানে ক্যালকুলেশন করলে কি হলো বলো তো, -z হচ্ছে, ডান পক্ষে ক্যালকুলেশন করলে -2z হতো, বাম পক্ষে নিয়ে আসলে +2z হবে। লক্ষ্য করো ডান পক্ষে আছে -8 আর বাম পক্ষে -2, আমাদের ধ্রুব পদ আছে, ডানে গেলে আমাদের +2 হবে। তাহলে এভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি, ওভাবে দেখো ক্যালকুলেশন করতে পারবো। লক্ষ্য করো জেড স্কোয়ার আমাদের লঘিষ্ঠ বা সরলীকরণ করলে চলে যায়, আমরা অনেকে কাটাকাটি বলি, কাটাকাটি আমরা লিখবো না, তাহলে জেড সমান আমরা পাচ্ছি দেখো -6 পেলাম। তাহলে সুন্দরভাবে কিন্তু আমি জেডের মান -6 পেলাম। এখানেও যদি ক্যালকুলেশনটা করি তাহলে আমরা কি পেতে পারি, জেড ইকোয়াস টু দেখো -6, অর্থাৎ ফাইনালি আমরা লিখতে পারছি, অতএব জেড সমান কত, -6 পেলাম। তো আমরা যেভাবেই ক্যালকুলেশন করি না কেন খুব সুন্দরভাবে আমরা এই ক্যালকুলেশনের মাধ্যমে সমাধান করতে পারবো। আমরা এখন দুইভাবে এটি লিখতে পারবো, নির্ণয় সমাধান আমরা লিখে নিব, নির্ণয় সমাধান দেখো, অথবা নির্ণয় সমাধান সেট, নির্ণয় সমাধান, আমরা এখানে অবশ্যই জেড লিখবো, জেড সমান লিখবো -6, অথবা যদি সমাধান সেট বলা হয় লিখব নির্ণয় সমাধান সেট, সমাধান সেট এস দিব, এবং এই যে জেড এর মান আসলো -6, মাইনাস দিয়ে মাস্ট বি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটকে প্রকাশ করব। এখন প্রশ্ন হচ্ছে যে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোনো শুদ্ধি পরীক্ষা করা লাগবে কিনা। তোমাদের একটা দুইটা গাণিতিক সমস্যার সমাধান সুন্দরভাবে তোমরা যদি শুদ্ধি পরীক্ষা করো, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের জন্য এই গাণিতিক সমস্যাটি সমাধান করার পর সঠিক হলো কিনা সেটি যাচাই করা সুবিধা হবে। তো শিপা দেব, তুমি সুন্দরভাবে x+a × x+b এই সূত্রটি, অর্থাৎ এটি মূলত চতুর্থ সূত্র, যে x² + a + b × x + ab, অর্থাৎ x + a
এবং এক্স প্লাস বি এটার আবার 3টা অনুসিদ্ধান্ত আছে, যে অনুসিদ্ধান্ত সমূহ তোমরা 7 এবং 8-এ জেনে এসেছো। শিফাদেব, তোমাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দরভাবে তুমি লিখেছো। এবং মেহেদি বিন ইবনে মাইনুল, তুমি বলেছো হায়ার ম্যাথের সমীকরণ ইউনিট 5 কবে নেবেন। থ্যাংক ইউ। তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট লিখো, আমি একটি নোট ডাউন করে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব, কারণ তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লাসগুলো করলে তোমরা অনেক বেনিফিটেড হবে। এবং তোমরা কে কোথা থেকে সংযুক্ত হয়েছো, খুব সম্ভবত মেহেদি ইবনে মইনুল, তুমি সংযুক্ত হয়েছো ফরিদপুর থেকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যাই হোক, তোমরা যে যে চ্যাপ্টারগুলো চাচ্ছ সেই চ্যাপ্টারগুলো বা অনুশীলনীগুলো আমি আপলোড করার চেষ্টা করব। এখন আসো, এই গাণিতিক সমস্যাটির আমি শুদ্ধি পরীক্ষা একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের জন্য একটি গাণিতিক সমস্যার পরিপূর্ণতা চলে আসবে। তাহলে আমি এখন লিখব, দেখো, শুদ্ধি পরীক্ষা। আমরা যে জেড এর মান -6 পেলাম, তাহলে আমরা একটু দেখে নিই যে লেফট হ্যান্ড সাইড কত আছে। লেফট হ্যান্ড সাইড ছিল z+1 ইন্টু, দেখো, z-2। এখানে z এবং 2 একই রকমের হয়ে যায়, যার কারণে z চলক দেওয়া আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি z এর মান কত পেয়েছে, -6, এখানে +1, এখানে z এর মান -6, এখানে -2 হলো। এটা ক্যালকুলেশন করলে -5 ইন্টু, দেখো, -8 পাবো। -6 -2 মাইনাসে প্লাস, আমরা 5 40 পেলাম। আবার আমরা যদি এখানে রাইট হ্যান্ড সাইডটা একটু দেখাতে চাই, তোমরা একটু দেখে নাও রাইট হ্যান্ড সাইড কি আছে, z-4 ইন্টু, দেখো, z+2। তাহলে z এর মান আমরা কত পেয়েছি বলো তো, -6, এখানে -4, এখানে দেখো -6, এখানে +2, এখানে -6 -4 যোগ করলে -10, আর এখানে আমরা পাবো -4, মাইনাসে প্লাস, 4 × 10 = 40 পাচ্ছে। তাহলে সুন্দরভাবে আমরা লিখে নিতে পারবো। অতএব লেফট হ্যান্ড সাইড সমান, দেখো, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখব, অতএব সমীকরণের সমাধান বলবো শুদ্ধ হয়েছে। আমরা শুদ্ধি পরীক্ষাটা একটু দেখিয়ে দিলাম, কারণ একটি গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমরা পরিপূর্ণতা আনার জন্য ওই সমস্যাটির সমাধান 100% যাতে আমরা ভালোভাবে শিখে যাই, সেটাই কিন্তু আমাদের উচিত হয়, বা আমরা সেভাবে ক্যালকুলেশন করব। শিপাদেব, তুমি বলেছো নির্ণয় সমাধান সেট কেন দিব। আচ্ছা শিপাদেব, তোমাকে আমি একটু বলি, 1 থেকে 8 পর্যন্ত তোমাদের এই গাণিতিক সমস্যায় শুধু বলেছে সমাধান নির্ণয় করো, বাট তোমরা একটু দেখো 9 থেকে 14 পর্যন্ত ওখানে আবার বলা আছে সমাধান সেট নির্ণয় করো। তা আমি দুইটি কেন লিখেছি, আমাদের কিন্তু নির্ণয় সমাধান z = -6, ওকে, এই তোমাদের 2 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে কিন্তু ঠিক আছে। বাট এটাই যদি আমরা এমসিকিউ এর জন্য বলে দিই যে সমাধান সেট নির্ণয় করো, তখন কি করবা? এটা অ্যাকচুয়ালি আমি অতিরিক্ত যদি বলি, অথবা না দিয়ে আমি এখানে যদি অংশটা এইভাবে বলি, অতিরিক্ত অংশ দিয়ে তাহলে বেটার হবে। শিফাদেব, তুমি সংযুক্ত হয়ে ক্লাসটি করছো খুব মনোযোগ সহকারে। এই ক্লাসে অনেকে আসো, খুবই আন্তরিকতার সাথে তোমরা ক্লাসটি করছো, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। তোমাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। শিপাদেব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। শুদ্ধির পরীক্ষা না লিখলে কি অঙ্ক ভুল হবে? না, অঙ্ক তোমাদের ভুল হবে না, কারণ নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই পঞ্চম অধ্যায়ে কোনো শুদ্ধি পরীক্ষার প্রয়োজন নেই। কিন্তু মনে রাখতে হবে 5.2 অনুশীলনীতে রুট ওভারের কিছু গাণিতিক প্রবলেম আছে, যেগুলো এমসিকিউতে আসে। বিভিন্ন বোর্ডের প্রশ্ন যদি তোমরা দেখো এই পঞ্চম অধ্যায় থেকে, তখন কিন্তু শুদ্ধি পরীক্ষা করা লাগে। তখন অনেক সময় এই যে জেডের মান আমাদের -6 হলো, আমরা এই ক্যালকুলেশন করে যদি বাম পক্ষ এবং ডান পক্ষ না মিলে, সেটা অবশ্য 5.2 অনুশীলনীতে, তখন কিন্তু আমাদের সমাধান সেট নির্ণয় করতে দেয়। তখন আমরা সমাধান সেট কিন্তু এখানে ফাঁকা লিখব। যার কারণে তুমি হয়তো লিখেছো যে স্যার শুদ্ধি পরীক্ষা না দিলে কি অঙ্ক ভুল হবে? অঙ্ক ভুল হবে না। তোমার এই টাইপের ম্যাথ 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত তোমরা শিখেছো। জাস্ট নবম শ্রেণীতে একটু 6, 7-এর বা 8-এর স্মৃতিগুলো মনে করে দেওয়ার জন্য নতুনভাবে শুধু সমাধান সেট আসছে। তো সমাধান সেট তোমরা 8 থেকে 14 পর্যন্ত যে ম্যাথ আছে 5.1-এর, সেখানে সমাধান সেট তোমাদের নির্ণয় করতে দিবে। আর শুদ্ধি পরীক্ষাটা এই কারণে আমি তোমাদের দেখাচ্ছি, কারণ এমসিকিউ এর জন্য
রুট আকারে যে ধরনের ম্যাথ থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শুদ্ধি পরীক্ষা করা লাগবে। আমি নেক্সট ক্লাসে তোমাদের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেটি 5.1 আর 5.2 রিলেটেড ম্যাথ, যে এমসিকিউগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেই ম্যাথগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। থ্যাংক ইউ শিপাদেব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি খুব সুন্দরভাবে এই ক্লাসটি সাথে সংযুক্ত আছো। এখন আসো, আমি 1 নম্বর এবং 2 নম্বর গাণিতিক প্রবলেমটি করিয়ে দিলাম। তোমাদের উদাহরণ দেখো 1 এবং 2 আছে, উদাহরণ 1, 2 তোমরা নিজে নিজে ট্রাই করবা। ওকে, এখন আমি 7 এবং 8 নম্বর যে ধরনের ম্যাথ আছে, 7 নম্বর এবং 8 নম্বর গাণিতিক সমস্যাটির এখন সমাধান দেওয়ার চেষ্টা করব। দেখো, আমি কিন্তু শুদ্ধি পরীক্ষার অন্যান্য গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আর আমি দিব না, কিন্তু আমার দায়িত্ব বা আমি মনে করি একজন গণিত শিক্ষক হিসাবে যে শুদ্ধি পরীক্ষাটা তোমাদের সামনে কমপ্লিট করে দিলে তোমাদের কিছু প্রশ্ন থাকবে, এই প্রশ্নের সমাধান তোমরা পেয়ে যাবে, যে কেন শুদ্ধি পরীক্ষা করছি বা কেন আমরা এখানে সমাধান সেট লিখব। লক্ষ্য করো 7 নম্বর ম্যাথ যেটি আছে, দেখো এক্স বাই এ বাই, আমরা লিখতে পাচ্ছি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই 7 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধানের ক্ষেত্রে আমি কিন্তু এত কথা আর বলবো না, কারণ প্রথম গাণিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমি কিন্তু এটি একটু আলোচনা করেছি, তোমরা অবশ্যই বুঝতে পারছো। ওকে, তো তোমরা যদি এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান কীভাবে করব, আড়াআড়ি করব না আমাদের কোনো শর্ট কৌশল আছে, আমরা শর্ট কৌশল অবলম্বন করতে পারি কিনা একটু দেখে নিই। যে এ স্কোয়ার মাইনাস দেখো বি স্কোয়ার থাকলো, ডান পক্ষের হরে আমরা যদি একটু মাইনাস কমন নিই তাহলে কি হতে পারে একটু দেখে নিই। এ স্কোয়ার মাইনাস দেখো বি স্কোয়ার পেয়ে যাচ্ছে, তাহলে বাম পক্ষের হরের সাথে কিন্তু মিলে যাচ্ছে মাইনাস কমন নিলে। এখন আমরা যে কাজ করব, দেখো এক্স কত বলো তো, মাইনাস এ বাই, লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা ব্র্যাকেট দিয়ে রাখি, বন্ধনী দিয়ে রাখবো, আমরা হর মুক্ত করব, তাহলে উভয় পক্ষকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা দেখো গুণ করে দিব। আমরা উভয় পক্ষকে আমরা এ স্কোয়ার মাইনাস, সরি প্লাস বলেছি, মাইনাস দ্বারা আমরা গুণ করে দিব। আমরা এটা সুন্দরভাবে লিখে নিব যে উভয় পক্ষকে, হর যেহেতু মুক্ত করছি আমরা লিখব উভয় পক্ষকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করে আমরা লিখে নিব, এত দ্বারা গুণ করে একটু লিখে নি। দেখো তাহলে গুণ করলে আমরা অনেকে কাটাকাটি বলি, আমরা কাটাকাটি বলবো না, অটোমেটিকলি লোয়েস্ট টার্ম করলে এই পদ আর এই পদ চলে যায়। তাহলে আমরা কি পাবো, বাম পক্ষে পাবো এক্স মাইনাস এ, আর ডান পক্ষে পাবো দেখো এক্স মাইনাস বি। আর একটি বিষয় আমি না বললে না, এখানে লব আর এটা হর, আমরা কোনো কারণে যদি লব প্লাস পাই আর হর যদি মাইনাস পাই, সরাসরি আমরা ভগ্নাংশের আগে মাইনাস লিখতে পারবো, বা লব যদি মাইনাস হয় হর যদি প্লাস হয় তাহলে সরাসরি আমরা মাইনাস লিখতে পারবো। লব প্লাস হর প্লাস এটা তো সবসময় থাকে, এটা লেখার প্রয়োজন হয় না, এটা আমরা বুঝতেই পারি লব এবং হর প্লাস আছে। আবার যদি আমাদের লব মাইনাস হয় হরও যদি মাইনাস হয় এটি আমাদের প্লাস হবে। তো এই 4টা শর্ত আমাদের অবশ্য একদম ষষ্ঠ শ্রেণী থেকে জেনে আসা হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লব বাই হর, হরে কিন্তু -1 থাকবে, তাহলে সরাসরি আমরা মাইনাস লিখে দিতে পারবো। আর ডান পক্ষের হরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লোয়েস্ট টার্ম করলে দেখতে পাবো এটি অটোমেটিকলি বাদ হয়ে চলে যাবে। সেই ক্ষেত্রে দেখো এখন আমরা কি করব, এক্স মাইনাস এ, তাহলে মাইনাস এক্স মাইনাস মাইনাস এ প্লাস বি হলো, তাহলে অজ্ঞাত চলক আমরা বামে নিয়ে আসবো পক্ষান্তর করে, তাহলে বাম পক্ষের মাইনাস এ ডান পক্ষে গেলে প্লাস এ হলো, ডান পক্ষের মাইনাস এক্স বামে আসলে আমাদের প্লাস এক্স হবে, তখন আমরা এখানে লিখব পক্ষান্তর করে, পক্ষান্তর করে লিখে নিব। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো টোয়াইস এক্স ইকোয়াস টু, আমরা সাইক্লিক অর্ডারে চক্রক্রমিক আকারে যদি সাজিয়ে লিখি তাহলে এ প্লাস বি পেলাম, আর আমরা এখানে লিখব এক্স ইকোয়াস টু দেখো এ প্লাস বি বাই 2 পেলাম, আমরা এখানে অতএব লিখব। কেউ যদি মনে করো যে স্যার এক্স ইকোয়াস টু এ বাই বি না লিখে যদি আমরা এটা লিখি হাফ অফ এ প্লাস বি, তাতে কোনো সমস্যা নেই, যে যেভাবে তোমরা লিখতে পারো। ওকে, তাহলে নির্ণয়ের সমাধান আমরা কিন্তু পেয়ে গেলাম। আমরা এই সমীকরণগুলোর সমাধান খুব সুন্দরভাবে যদি করতে চাই
তোমরা মনোযোগ সহকারে যদি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে সংযুক্ত থাকো, তাদের জন্য অনেক উপকার হবে। তানভীর খান, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এই ক্লাসটিতে সংযুক্ত হয়েছো। শিপা দেব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এম মাহমুদ জিহান, স্যার ভালো করে দেখা যাচ্ছে না, ট্রাই করো, তুমি দেখতে পাবে অবশ্যই, অথবা তোমার নেটে প্রবলেম থাকতে পারে। এখন আসো দেখো, আমি তোমাদের 8 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। 8 নম্বর গাণিতিক সমস্যাটি একটু দেখে নাও। আট নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমাদের রুট আকারে যে মান আছে, এই রুট আকারের মানটি যদি দেখাতে চাই, এখানে 8 নম্বর, এবং তোমাদের একটি কাজের কথা বলবো। তোমরা যদি দেখো পেজ 97 কাজ আছে, দেখো এই 8-এর সাথে যোগ পেজ 97 আমাদের যে একটি কাজ আছে, এই কাজটি তোমরা দেখে নাও, রুটের ম্যাথ। 8 নম্বর এই গাণিতিক সমস্যাটির সমাধানের সাথে সাথে আমাদের কাজের ম্যাথটি হয়ে যাবে, দেখো 3 প্লাস √3 ইন্টু এক্স প্লাস 2 সমান 5 প্লাস 3√3। একটু দেখে নাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাম পক্ষে এক্স চলকের সাথে সাংখ্য সহগ হিসাবে আমরা পেয়ে যাচ্ছি 3 প্লাস √3। তাহলে আমরা এটাকে কিভাবে সুন্দরভাবে আমি একটু লিখতে পারবো, তোমরা একটু দেখে নাও। শিপা দেব, গণিত ক্লাসের একটা রুটিন দিলে খুব ভালো হয়, অনেক ক্লাস মিস করে, থ্যাংক ইউ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। রিকোয়ারমেন্ট পূরণ করার চেষ্টা করব আমি। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে এক্সের যে সহগ আছে 3 প্লাস √3, এটি একটা অম্লুত সংখ্যা, ক্যালকুলেশন করলে আমাদের দশমিক আকারের সংখ্যা আসবে। আবার হরে ডান পক্ষে দেখো আমাদের যে রাশিটি আছে +5 প্লাস 3√3, এখান থেকে আমরা যদি ক্যালকুলেশনটা আনতে চাই তাহলে আমরা কীভাবে লিখবো দেখো, তাহলে 3 প্লাস √3 ইন্টু আমরা এক্স রাখবো, আর বাম পক্ষে যে 2 আছে এই বাম পক্ষে 2 ডান পক্ষে নিয়ে যে আমরা পক্ষান্তর করে দিব, এটা লিখব পক্ষান্তর করে, একটু দেখে নাও। তাহলে আমরা কি লিখব দেখো, 3 প্লাস √3, আর মনে রাখতে হবে এই 3-র মান অবশ্যই √3 থেকে বড়, যার কারণে আমরা 3 সংখ্যাটিকে প্রথমে লিখছি। এখানে ক্যালকুলেশন করলে কি পাবো বলো, 5 থেকে 2 বাদ দিলে 3 পাবো, তাহলে 3 প্লাস 3 আমরা 3 লিখতে পাচ্ছি। ওকে, এখান থেকে আমরা এক্স ইকুয়ালস টু কী লিখবো, লবে হবে 3 প্লাস দেখো 3√3, আর এখানে আমরা কি পাবো দেখো 3 প্লাস √3। এখন তোমরা অনেক শিক্ষার্থীরা আসো ক্যালকুলেটর হয়তো ব্যবহার করবে, যে ক্যালকুলেটর ব্যবহার করে স্যার আমরা দশমিকে আনতে পারবো কিনা, বা অনেক শিক্ষার্থীরা আসো যে এখানে এসে হয়তো একটু চিন্তা করতে পারো যে এটা কিভাবে ক্যালকুলেশন করবে, তোমাদের কি কোনো প্রবলেম হবে কিনা। তো সেই ক্ষেত্রে তোমাদের কিছু বিষয় একটু জানার প্রয়োজন আছে, যেমন 3কে আমরা অবশ্যই লিখতে পারবো √3 ইন্টু √3, বা শুধু 5কে আমরা লিখতে পারি দেখো √5 ইন্টু দেখো √5 আমরা লিখে নিতে পারি। এটি কেন বললাম, তোমরা অবশ্যই 3.1 এবং 3.2-এ বর্গ এবং ঘন সম্মিলিত যে আমাদের রাশি সমূহ ছিল প্রমাণের ক্ষেত্রে, সেখানে কিন্তু এই ধরনের ক্যালকুলেশন করে আসছো, এবং তোমরা জানো প্রমাণের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। তাহলে আমি এই যে লবে 3 আছে, এই 3কে 3√3 লিখলে আমরা এখানে √3 কি কমন নেওয়া যায় কি না সেটা একটি ব্যাপার আছে, অথবা তোমরা একটু মনোযোগ সহকারে যদি এটি দেখো, হর অপরিবর্তন রাখো, 3কে আমরা কি লিখতে পারি √3 ইন্টু √3 প্লাস দেখো 3√3 থাকলো, আমরা 3 প্লাস √3 লিখতে পারি কি না দেখো। এই 3কে আমরা কিন্তু 3√3 ইন্টু √3 লিখে নিয়েছি। কেন নিয়েছি, আমরা লবে √3 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে 3 প্লাস √3 পাবো, যার কারণে আমি 3কে কিন্তু ওভাবে একটু চেঞ্জ করে নিয়েছি। তাহলে একটু দেখো, তাহলে এক্স ইকস টু, এখান থেকে আমি যদি √3 কমন নিই তাহলে এখানে থাকবে দেখো √3 প্লাস আমরা এখানে পাবো 3, আমরা হরে √3 যদি আগে লিখে নিই তাতে সমস্যা নেই, এখানে যেহেতু দুইটি প্লাস আমরা লোয়েস্ট টার্ম করবো, তাহলে লোয়েস্ট টার্ম করলে দেখো আমরা √3 প্লাস 3 লবে আর √3 প্লাস 3 আমাদের হরে, আমরা ক্যালকুলেশন করলে খুব সুন্দরভাবেই কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা
√3 পাবো, অর্থাৎ এক্সের মান আমরা √3 পাচ্ছি। এই গাণিতিক সমস্যাটির সমাধানের ক্ষেত্রে খুব সুন্দরভাবে আমরা এই ক্লাসটির মাধ্যমে বুঝতে পারছি যে আমরা সমাধান পেয়ে গেলাম, নির্ণয় সমাধান। এটা যদি শুদ্ধি পরীক্ষা তোমরা করতে চাও যে আমাদের ক্যালকুলেশনটা সঠিক হলো কিনা, সেটাও তোমরা দেখতে পারো। নির্ণয় সমাধান দেখো এখানে জেড সমান √3, আর অতিরিক্ত অংশ যদি সমাধান সেট বলে দেয় বা সমাধান সেট যদি চাই অতিরিক্ত আকারে, তাহলে এস ইকোয়ালস টু দেখো আমরা লিখতে পারবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের রাখতে হবে। তো আমরা যে এক্সের মান √3 পেলাম, অনেকে হয়তো ক্যালকুলেশন করতে পারো যে সুন্দরভাবে হয়তো দশমিক আনতে পারো। √3 মান তোমরা জানো ক্যালকুলেটরের মাধ্যমে 1.73 সামথিং চলে আসবে, সেটাও হতে পারে। বাট তোমরা ট্রাই করবে যে জটিলে না যেয়ে এভাবে সুন্দরভাবে √3 আকারে যদি মান আসে সেই ধরনের মানগুলো তোমরা গ্রহণযোগ্য আকারে নিবে। এখন আসো আমি এই গাণিতিক সমস্যাটির শুদ্ধি পরীক্ষাটা একটু তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব, কারণ তোমরা অনেকেই হয়তো শুদ্ধি পরীক্ষা করো না, কিন্তু আমি একটু দেখে নিই। লেফট হ্যান্ড সাইড আমি শুদ্ধি পরীক্ষাটা দেখাবো। 3 প্লাস দেখো √3 ইন্টু এক্স, তাহলে এক্সের মান কত পেলাম বলো তো? এক্সের মান পেয়েছি দেখো √3 পেলাম। তো এটা ক্যালকুলেশন করলে কত হতে পারে? সরি, আমাদের বাম পক্ষে +2 ছিল, তাহলে +2 থাকলো। তাহলে এটা গুণ করলে দেখো √3 আর 3 গুণ করলে 3√3 হয়, আর এই √3 আর এই √3 গুণ করলে আমরা পাই শুধু 3, প্লাস এখানে 2 হলো, তাহলে এটা হয় কত? 3√3, এখানে হবে দেখো 5 হবে। ওকে, তাহলে আমরা ডান পক্ষে কী আছে বলো তো? 5 প্লাস দেখো 3√3 সমান আমরা লিখতে পারবো দেখো রাইট হ্যান্ড সাইড। ওকে, রাইট হ্যান্ড সাইডেও কিন্তু 5 প্লাস 3√3 আছে। তাহলে আমরা শুদ্ধি পরীক্ষায় যদি দেখি আমাদের যে মানটি আসলো এটা সঠিক কিনা এক্সের মান, সেটাও আমি একটু আলোচনা করার চেষ্টা করলাম। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি চেষ্টা করেছি তোমাদের 5.1 অনুশীলনীর জেনারেল ম্যাথের যে এক চলক বিশিষ্ট আমাদের সরল সমীকরণের সমাধান করে দেওয়ার। তবে কোনো একটি গাণিতিক সমস্যায় আমাদের সমাধান করার ক্ষেত্রে বিভিন্ন টাইপের আমাদের নিয়ম থাকতে পারে, সহজ পদ্ধতি বা ইন ডিটেলসে বা আমাদের বেসিক বিষয়গুলো, এগুলো কিন্তু সুন্দরভাবে তোমরা জেনে শুনে যদি বারবার প্র্যাকটিস করো তাহলে দেখবে যে তোমাদের ম্যাথের কোনো ভয় ভীতি থাকবে না। এবং এই ক্লাসটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ আর্টস, কমার্স এবং সায়েন্সের শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে ক্লাসটিতে সংযুক্ত ছিলে, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে সংযুক্ত থাকো বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাসগুলো দেখে থাকো, হয়তো ক্লাসের ডিউরেশন অনেক বড় হয়ে যায়, বাট আমি একটু ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করি। সো আজকে আমি 4টি গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করলাম, আর উদাহরণসহ তোমরা সুন্দরভাবে দেখবে। পরবর্তীতে অন্য কোনো নিয়মের গাণিতিক সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের কোনো লাইভ সেশনে। সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ।